সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আমাদের সবার প্রিয় একজন মানুষ, প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাকে শুভেচ্ছা কলিম ভাই। ধন্যবাদ। একেবারে আর্মি স্টাইলই আপনার সেলুটটা। সকালটা আমাদের ওই স্যালুটিং টেস্টে প্রথমে পাশ করতে হয় মিলিটারি একাডেমি থেকে। আচ্ছা, আপনি যদি স্যালুটিং টেস্টে পাশ যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত ভাটিয়ারির সেই মিলিটারি একাডেমির বাইরে কোথাও উইকেন্ডে যাওয়ার সুযোগ নেই। সেলুটটা তো নিশ্চয় অসংখ্যবার পরীক্ষা দিয়ে তারপরে এটা রপ্ত করতে হয়। গুরুত্বপূর্ণ একটা বিষয় সেলুটটা, প্লাস হচ্ছে আমরা যখন বয় স্কাউট করি, বয় স্কাউটিং এর সময় আমাদেরকে বলা হয়েছিল, আমি যখন স্কার্ফটা বাঁধি গলায় তখন বেড এন্ড পয়েল জি চিন্তা করছিলেন আরেকজন থেকে নিজেকে আলাদা চিন্তা করাটা স্কার্ফটা। কলিমুল্লাহ ভাই, আজকে সকাল জি ভাই বলুন। বাংলাদেশে শুরু হয়েছে একটা গ্রেফতারের খবর দিয়ে। সাবেক প্রধান জি বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ডিবি জি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানি না আদালতে হাজির হওয়ার পরে কি পরিস্থিতি হবে। আদালতে হাজির হওয়ার পরে মানুষের উপর আক্রমণ হয়ে গেল। আপনি এই খবরটা শোনার জি পরে আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি হলো? দেখুন, আমি অবাক হইনি। কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্যানেল আছে, তার মূল প্রভাবক হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান। এখন তার চেয়ে ভালো তো আর বিচারপতি খায়রুল হককে কেউ চেনেন না। বিচারপতি খায়রুল হকের সরাসরি ছাত্র তিনি, এবং রেজওয়ানা আরেকজন মাননীয় উপদেষ্টা, তিনিও তার ছাত্রী। সুতরাং শিক্ষককে কিভাবে সম্মান জানাতে হয় তার একটা মোটামুটি সুযোগ যেহেতু পাওয়া গেছে, তারা সেটা পূরণ করছেন। এবং স্টাইল এবং আপনার স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে কিছুদিন বিরতি দিয়ে দিয়ে এক একজন এরকম ব্যক্তিকে আটক করে সবাইকে একটু ভীত সন্ত্রস্ত রাখা। আর যারা পড়াশুনো করেন মূলত তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং ভয় সবসময় তাদের তাড়া করে। ফলে এটি একটি ভালো ট্রিটমেন্ট। কারণ আমাদের বিচারপতি খায়রুল হক মহোদয়ের দুই ছাত্র এবং ছাত্রী, তারা এখন আর মধ্যবিত্ত বর্গে বসবাস করে না, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত আপনার বৃত্তে ঠাঁই হয়েছে তাদের। তো ফলে ওই যে ভয় শূন্য তারা আগেই হয়ে গেছেন নানান রকম অ্যাক্টিভিজম করে, বেলার কাজ করতে গিয়ে, পরিবেশ নিয়ে অসংখ্য মামলা মোকদ্দমা লড়তে গিয়ে, আপনার যেটাকে বলে হুমকি, তারপর নানান রকমের ইন্টিমিডেশনের সম্মুখীন হয়ে কিভাবে তা কোপ করতে হয় মোটামুটি বেলার রেজওয়ানা সেটা জেনে ফেলেছেন। আর আদিল রহমান খান তিনি তো জেল, জরিমানা এগুলোর ভেতর দিয়ে গেছেন। ফলে তারা ব্যাটল হার্ডি, এবং সেই জন্যে নিজেরা যেই অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন, চিন্তা করেছেন যে আমাদের শিক্ষক মহোদয় বাদ থাকবেন কেন, বয়স যাই হোক। আর পদবীর বিবেচনায় তিনি তো আরো উচ্চ পদস্থ ব্যক্তি। সুতরাং আপনার মাকে কিলিয়ে ঝিদের শেখানো যাবেন, প্রবাদ পাল্টে ফেলতে হবে আর কি ভবিষ্যতে। এই নতুন ইউনুস শাহিদ বাংলাদেশে সবকিছুই তো পরিবর্তনশীল, আদার ওয়ে রাউন্ড, এমনটি মনে হচ্ছে। যেমন ধরুন, জাতীয় শোক দিবস আপনি ঘোষণা করলেন, করে হাসি মস্করা করছেন কোমল পানীয় সব ব্যবহারে সবাইকে নিয়ে। মানে যে একটা শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনার বহিঃপ্রকাশ হিসেবে একটু ভাবগম্ভীর অভিব্যক্তি প্রদান করবেন, সেটা থেকেও বিরত থাকছেন। কারণ জিনিসটা তো হয়ে দাঁড়িয়েছে এমন যে বিজনেস অ্যাজ ইউজুয়াল। তারাও যথেষ্ট ঝুঁকির মধ্যে আছেন, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেই ঝুঁকি মাথায় নিয়েই তারা ড্রাইভিং সিটে বসে আছেন এবং এই রাফ রাইডিং এ আছেন। ধন্যবাদ। ছাত্র শিক্ষকের প্রসঙ্গ যখন তুললেন,
আর মনে করিয়ে দিই আরো কিছু তথ্য। আদিলুর রহমান খানের সাবেক নেতা হাসানুল কিনু হত্যা মামলায় এখন কারাগারে। জি, এই আরেকজন রাশেদ খান মেনন। রাশেদ খান জি, মেনন এই সরকারের নেপথ্যের একজন চরিত্র বলা হয় নুরুল ইসলাম ছোটন। তার নেতা রাশেদ খান মেনন ও হত্যা মামলায় কারাগারে আছে। জি, আইন উপদেষ্টা আইন উপদেষ্টা সাংবাদিকতার শিক্ষক, যার কারণে তিনি বিচিত্রায় চাকরি পেয়েছিলেন। শাহরিয়ার জি, কবির, জি, তিনিও সেখানে আছেন। সবাই তাদের ছাত্রদের হাতে পর্যুদস্ত হচ্ছেন। এটা একটা নজির হয়ে থাকলো। প্লাস প্রধান বিচারপতি যখন গ্রেফতার হতে শুরু করেছেন, এখনকার প্রধান বিচারপতি, এখনকার আইন উপদেষ্টা বা আদিলুর রহমান খান শুভ্র বা এই যেমন অ্যাটর্নি জেনারেল, তারা যখন পথ দেখিয়ে গেলেন, তারাও নিশ্চয় তেমন প্রস্তুতি নিতে হবে তাদেরকে। কি বলেন? দেখুন, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা তো প্রকৃতির নিয়ম। সুতরাং সাইক্লিক অর্ডারে সবকিছুই ফিরে আসে। এখন তারা মুক্ত বাতাস, প্রকৃতি, আপনার মন্ত্রীপাড়ার সেই সবুজ চত্বর এবং সুরম্য কলোনিয়াল স্টাইলের ভবনগুলোতে বসবাস করার যে জীবন, তা উপভোগ করছেন। এখন সেই জীবনধারায় যা অভ্যস্ত ছিলেন তারা এখন অনেকে দেশের বাইরে, অনেকে কারা অন্তরালে। মাঝামাঝি কোনো জায়গা কিন্তু নেই। তবে মনস্তাত্ত্বিকভাবে পুরো জনগোষ্ঠী যারা তাদের সঙ্গে একই মনোভাব পোষণ করেন না, তাদের আপনার মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট দেয়ার জন্যেই এই কিছুদিন থেকে বিরতি দিয়ে এরকমের একটা মিডিয়া হাইপ যাতে তোলা হয় বা তোলা যায়, সেটার চেষ্টা চলছে। আপনার খেয়াল করে দেখেন, আমাদের জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর ডক্টর আবুল বারকাত, তাকে এই মাঝরাতে হঠাৎ এরকম তুলে নিয়ে এরকম একটা সেন্সেশন দেওয়ার চেষ্টা চলেছে। বিরতি দিয়ে এখন বিচারপতি খায়রুল হক মহোদয়কে একই কায়দায় প্রথমে ডিবি কার্যালয়, সেখানে হয়তো এক রাত রাখা হবে, মাটিতে শুইয়ে রাখা হবে, বালিশ তোশক কিংবা মাদুর ছাড়া। তারপর আদালতে তোলা হবে এবং সোজাসুজি পাঠিয়ে দেওয়া হবে কারাগারে। তো এই যে ধারাটা, এটা সনাতন এবং কম বেশি সবাইকে এর মধ্য দিয়ে যেতে হবে। আর আপনার এই ট্রিটমেন্টের মাধ্যমে তারা পুরো জনগোষ্ঠীকে আপনার এক ধরনের জিম্মি ট্রিটমেন্ট প্রদান করতে চান। যে কেউ যখন তখন আপনার টার্গেটেড হতে পারেন। আর যদি না হন তাহলে ভিন্ন ট্রিটমেন্টও আছে। আমাদের প্রফেসর ডক্টর মিজান রহমান, সাবেক প্রধান বা চেয়ারম্যান আপনার জাতীয় মানবাধিকার কমিশনের, তাকে প্রকাশ্যে একেবারে অন রেকর্ড ফেসবুকে মব করবার হুমকি দেওয়া হয়েছে। তিনি যাতে আপনার বিলিয়া, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেটি আপনার এমন একটি ঐতিহাসিক ভবনে অবস্থিত, যা সবারই জানা থাকবার কথা, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার যে বাড়িটি ছিল ধানমন্ডিতে, সেই প্রেমিসে অবস্থিত। এবং তিনি প্রতিদিন অফিস করতেন। তিনি যাতে অফিসে না আসেন, তাকে ১ সপ্তাহের একটা হুমকি দেওয়া হয়েছে এবং এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে ওই প্রফেসর আবুল বারকাতের মতো বাসা থেকে যাতে বের না হয়। যেকোনো সময় যেকোনো জায়গায় মব কার্যকর করবার
নৈপুণ্য এবং দক্ষতা বর্তমান রেজিমের সমর্থক যারা তাদের আছে। সুতরাং ইটস রিয়েল। এটাকে আপনার শুধুমাত্র একটি ভয় দেখানোর জন্য হুমকি দেওয়া হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। এখন পুরো জাতিই তো মব আতঙ্কে। কখন কার উপর তারা নাজেল হন এটা আগেভাগে বলা মুশকিল। তবে তালিকা তৈরির যে মুন্সিয়ানা সেটি অ্যাডভোকেট আতিলুর রহমান খানের আছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে তার যে ইনভ্যালুয়েবল অ্যাডভাইস সেটি প্রদান করে থাকে এবং তার উপর ভিত্তি করে মানে কাকে কখন খাঁচায় ভরা হবে সেটা নির্ধারিত হয়। ধন্যবাদ। জনাব কলিমুল্লাহ যখন প্রধান বিচারপতি গ্রেপ্তার হতে শুরু করেছেন, প্রধান বিচারপতিদের অনেক তালিকা হতো মিডিয়া এখন আসবে। প্রধান বিচারপতি সামরিক শাসকদের শপথ করিয়েছিলেন। জি। জিয়াউর রহমান এরশাদকে প্রধান বিচারপতিতে শপথ করিয়েছিলেন। তারপরে সংশোধনীগুলা, পঞ্চম সংশোধনী, সপ্তম অষ্টম সংশোধনী, এগুলো কিন্তু প্রধান বিচারপতিদের হাত দিয়ে গিয়েছে। এগুলো নানা কিছু আসবে। কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন বিচারপতি কামাল উদ্দিন হোসেন ছিলেন প্রধান বিচারপতি। অনেকে তার কাছে গিয়েছিলেন যে প্রধান বিচারপতি চাইলে অনেক কিছু করতে পারেন, তিনি কিন্তু সাহস করেন নাই, কোনো উদ্যোগ নিতে সাহস করেন নাই। এই এমন একটা দেশে আপনি যে সাহস করে কথাবার্তা বলছেন, আপনার পরিণতি আপনি কিভাবে হতে পারে আপনি ভাবতে পারেন? খুব বেশি হলে আর কি হবে, প্রাণ সংহার হবে। এর বেশি তো আর কিছু করবার ক্ষমতা কারো থাকতে পারে না। তিনি দোদণ্ড প্রতাপশালী উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টাই হন। ওয়ান লাইফ টু লিভ। মানুষ দুবার বাঁচে না, একবারই বাঁচে। এবং আপনার যতবার বাঁচে, যতক্ষণ বাঁচে ততক্ষণ পর্যন্ত আপনার মিনিংফুলি বাঁচাটা ভালো। আপনার ইঁদুরের মতো গর্ত লুকিয়ে লাভ কি? তাহলে কিভাবে গর্ত থেকে ধোঁয়া দিয়ে বের করা যায় সেটা তো এদের জানাই আছে। তবে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়, মৌরুষি পাটটাও নয়। প্রকৃতির নিয়মেই সাইক্লিক অর্ডারে আগে হোক পরে হোক তাদের বিদায় নিতে হবে। আর স্যাচুরেশন পয়েন্টে তো ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন। ইটস ম্যাটার অফ টাইম। তাদের চলে যাওয়ার একটা মক ট্রায়াল তো হয়েই গেল। আপনার এই জঙ্গি বিমান দুর্ঘটনার ফলে যে প্রতিক্রিয়াটি তৈরি হলো তরুণ সচেতন মননে, তার বহিঃপ্রকাশ তো আমরা দেখলাম। এবং সেটি বহু কষ্টে কসরত করে নিবারণ করা হয়েছে। এবং প্রতিবারই যে আপনি সফল হবেন সেটাও কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। সুতরাং এটা থেকেই বোঝা যায় যে মানে অবস্থাটা সিমারিং এবং একটি পর্যায়ে উপচে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেদিন বেশি দূরেও নয়। আপনি মৃত্যুর কথা বলেছেন, মানুষ তো একবারই মরে। তার আগে যে আদালতে হামলা করা হয়, মারধর করা হয়, একটা ঘটনারও কোনো প্রতিকার হয় নাই। এই বিচারাঙ্গনের গার্ডিয়ান হচ্ছেন প্রধান বিচারপতি। আমাদের বিচারপতিরা কত সুমোটো করেছিলেন জীবনে। এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, কেউ তো সুমোটো তো করলেন না।
এর উত্তর তারা কিভাবে দেবেন মানুষের কাছে? দেখুন, সেপারেশন অফ পাওয়ার যে থিওরি, সেটা নতুন করে আপনার রিকনস্ট্রাক্ট করতে হতে পারে। বাংলাদেশ হবে বেস্ট কেস স্টাডি। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, তাদের ক্ষমতার যে ভারসাম্য, সেটা ব্লাড হয়ে গেছে। এখন সবকিছু মিলেমিশে একাকার, এবং ক্ষেত্র প্রস্তুত হয়েছে নতুন তত্ত্ব, তাত্ত্বিক কাঠামো বিনির্মাণের। সেই এক্সপেরিমেন্টটাই প্রিজাইড ওভার করছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান বিন্দু। তারা দীর্ঘদিন ধরে আপনার কাজ করেছেন আনফ্রেলের সঙ্গে। আনফ্রেল ফিলিপিনো কনটেক্সটে বেড়ে উঠেছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির যে স্বার্থ, সেটি রক্ষা করার ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছে। পিপিটি, এক্সিট পোল, কুইক কাউন্টের মতো যেই কৌশলগুলো তারা টেস্ট করেছেন এবং সাফল্যের সঙ্গে তা বিপণন করেছেন আফ্রিকান কনটেক্সটে, জাম্বিয়াতে, ইস্ট ইউরোপিয়ান কনটেক্সটে, বুলগেরিয়ায়, এবং পরবর্তীতে বেছে নিয়েছেন বাংলাদেশকে, এবং সেটিও সাফল্যের সঙ্গে কিন্তু এখানে মঞ্চস্থ হয়েছে। এখন চেষ্টা চলছে নতুন অবয়বে রাষ্ট্রকে পরিচিত করানোর, এবং এটার পাইলটিং শুরু হয়েছে গোপালগঞ্জ থেকে। নিশ্চয়ই মনে আছে, পাকিস্তান আমলে আমাদের বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন মহকুমা রিনেম করবার প্রক্রিয়া শুরু হয়েছিল, নেসারাবাদ, কায়েদেবাদ প্রমুখ। তো এখন মাথায় ঢুকেছে যে গোপাল ঠাকুরের নামে একেবারে হার্ট অফ বাংলাদেশে একটি অঞ্চল থাকবে কেন, এবং সেটি আবার যদি এখন রাঢ় শ্রেণীর ব্রাহ্মণের নেতৃত্বে এই প্রস্তাবনা ওঠে, তাহলে তো এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না। সুতরাং মাসখানেকের সময় বেঁধে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের নাম পাল্টে আরবি ফার্সি নাম যুক্ত করে রিনেমিং এর একটা ব্যবস্থা হতে হবে, এবং সেটি যদি সরকার আয়ু ততক্ষণ পর্যন্ত থাকে, তারা হয়তো এটা করে ছাড়বে। এখন এই যে বার্তা, সেটি আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের মানুষজনকে কি জানান দিচ্ছে, তারপর ভিন্ন মত যারা প্রকাশ করবেন তাদের কি জানান দিচ্ছে। আর মজা হচ্ছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই স্ট্র্যাটেজি তারা ফলো করছে। আপনার কায়দাটা ফেসিবাদী, কিন্তু নতুন মোড়কে, সেই জন্য এটাকে হয়তো অবহিত করা হবে নব্য ফেসিবাদী কৌশল এবং চিন্তা। আর যাদের শত্রুভাবাপন্ন মনে করছেন, তাদের গালাগাল করছেন ফ্যাসিবাদী, তাদের দোষর ইত্যাদি, এবং ট্যাগিং কালচারটা ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। এবং তার ফলাফল কি দাঁড়ায়, সেটা তো গোপালগঞ্জে আমরা দেখলাম। আপনার ব্রিটিশ রাজের আমলে বলুন, পাকিস্তান আমলে বলুন, বাংলাদেশের পুরোটা সময় বলুন, সবসময় মাঠ প্রশাসন, জেলা প্রশাসন তাদের একটা কৌশল হিসেবে 144 ধারা জারি করেন কখনো কোথাও গোলযোগের আশঙ্কা দেখা দিলে। এখানে ট্যাগিং এর ভয়ে মাঠ প্রশাসন তা থেকে বিরত থেকেছেন। আপনার লাইভ এমুনেশনে মানুষ এর প্রাণ নির্গত হওয়ার পর তারপর 144 ধারা জারি করার মতো দৃষ্টান্ত আমরা দেখলাম। তো নতুন নতুন প্রেক্ষাপট, নতুন নতুন ইতিহাস রচনা হচ্ছে এই পরীক্ষা ক্ষেত্র বাংলাদেশে, এবং এটি যতদিন পর্যন্ত ইউনূস শাহী ক্ষমতায় আছেন, ততদিন পর্যন্ত তারা এটা চালু রাখবেন বলে আমার ধারণা। এই সেনাবাহিনীটা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগঠিত একটা সেনাবাহিনী। এই সেনাবাহিনীর অনেক অবদান, অনেক ভূমিকা আমাদের নানা কাজে, নানা সময়ে, নানাভাবে আমাদের আছে। দুর্নাম যেমন আছে, সুনামও আছে। এই সেনাবাহিনীর গোপালগঞ্জে আমরা দেখলাম একটা মৃত মানুষকে পা দিয়ে, জলপাই বুট দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। লাশ টেনে নেওয়ার ভিডিওগুলো আছে।
সেনা পরিবারগুলা এই দৃশ্যগুলা জাতিকে ট্রমাচ্ছন্ন করে। সেনা পরিবারগুলোকে নিশ্চয় করে। আপনি সেনাবাহিনীর একজন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখেন বিষয়টা? দেখুন, আমাদের যা কিছু প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তা আপনার নিয়ম শৃঙ্খলা এবং সেই সঙ্গে আনুগত্যের একটা মোড়কে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এবং যতক্ষণ পর্যন্ত আপনি ইউনিফর্মে আছেন, অ্যাক্টিভ সার্ভিসে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে যা আদেশ করা হয় তা আপনি মানতে বাধ্য এবং তার শপথ আপনি গ্রহণ করেছেন। এখন যখন মানুষ অবসরে চলে যায় এ ধরনের সার্ভিস থেকে, তখন তারা তাদের মতো করে কথা বলেন। এটাই হয়ে গেছে ট্র্যাডিশন। তো এর বাইরে আহ, এখন পর্যন্ত আমরা অন্য কোনো ধারা লক্ষ্য করিনি। এবং এই যে ধারাটি, সেটি যদি অব্যাহত না থাকে, তাহলে আপনার লাস্ট ব্যাস্টিয়ন যেটি, শৃঙ্খলার প্রতীক যেটি, সেটি অপসারিত হলে পুরো কাঠামোটাই ভেঙে পড়ে। আপনার এক অর্থে সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বের প্রতীক। এখন যেই রেজিম আপনার চেপে বসেছে আপনার দেশের উপর, সেই রেজিম নিচ থেকে নেগোশিয়েট করে নন ডিসক্লোজার ক্লজের মতো ক্লজ যখন মেনে নেয় এবং সেটি চাপিয়ে দেয় পুরো দেশের উপর, তখন অটোমেটিক্যালি সার্বভৌমত্ব সংকুচিত হয়ে যায় এবং তার ইমপ্লিকেশন হয় ফার রিচিং। এগুলো নিয়ে আপনার কথা বলার সুযোগ বাহিনীগুলোর মধ্যে নেই। আপনার সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেমন মাইনর স্টাফ কলেজ, এইসব প্রতিষ্ঠানে আপনার যখন প্রশিক্ষণ কার্যক্রম চলে, তখন চ্যাথাম হাউস রুল মেনটেন করা হয়। অর্থাৎ চার দেয়ালের মধ্যে যা কিছু আলোচনা হয় খোলামেলা, তা বাইরে প্রকাশ করার কোনো সুযোগ নেই বা দস্তুর নেই। এবং খোলামেলা আলোচনার স্বার্থে পারসিকিউটেড না হবার গ্যারান্টি থাকায় এই আলোচনাগুলো হয়। কিন্তু সেটা ওই পর্যন্ত রুটিন রিচুয়ালে তা সীমাবদ্ধ থাকে। বাংলাদেশে আপনার এখন পর্যন্ত আমাদের যারা শৃঙ্খলা বাহিনীতে আছেন, তারা এই ট্রেডিশন মেনটেন করে চলেছেন। ধন্যবাদ। আপনি সেই কথাটাই মনে করিয়ে দিলেন, বস ইজ অলওয়েজ বস। বস রাইট অর রং, বস ইজ দ্য রাইট, এটাই মনে করিয়ে দিলেন। প্লাস এই বস তো অন রেকর্ড মিডিয়াতে এসেছে ফুল স্টপ, এমন কথাও বলেছিলেন। এই কথাগুলো ফুল স্টপ আসছে না, কিন্তু গোপালগঞ্জের পরে মাইলস্টোন স্কুলের ঘটনায় মানুষ দেখলো আমাদের সামরিক বাহিনীর সদস্যরা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা গত বছর জুলাই আগস্টের দিকে যে অবস্থান নিয়েছিলেন, তারা তো এখন আর সেইভাবে কথা বলছেন না। আপনি কি কোনো সম্ভাবনা দেখেন? আমি দেখি না। এই কারণে আপনি খেয়াল করে দেখেন, যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তারা আমার মতো অনেকেই অনলাইন মিডিয়ামে সক্রিয়, দেশের বাইরে ভেতরে থেকে। কিন্তু তাদের বিপরীত ধারার যারা চিন্তা চেতনা করেন বলে দাবি করেন, একটা লোককে আপনি দেখাতে পারবেন না যারা এই সক্রিয়তা দেখাচ্ছেন। এটার কারণ হলো আপনার এই যে
তারা যে রেজিমের বেনিফিশিয়ারি, সেই রেজিম বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করেনি। ভাবটা ছিল এরকম যে এটা মৌরসি পাটটা চিরস্থায়ী বন্দোবস্ত। এখন রীতিমতো বিহব্বল একটি পরিস্থিতিতে পড়েছে, এবং সবগুলো ডিম এক বাক্সে রাখবার কারণে একটা ডিমও হ্যাচ করেনি। আমাকে অনেকে অনুরোধ করেন যে ভাই, যারা অবসরে গেছেন আহ, সেখান থেকে কাউকে পাওয়া যায় কিনা আলোচক হিসেবে অংশগ্রহণ করবার। একটি লোককেও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখন যদি সোল সার্চিং করেন, তাহলে কেন এই পরিস্থিতি উদ্ভব হলো সেটি আহ, আবিষ্কার করতে পারবেন। ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ, তার মেজরিটি অংশ আপনার যুদ্ধে অংশগ্রহণ করেছে, মাইনরিটি অংশ পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কোলাবোরেট করেছেন। এখন এই যে বিষয়, সেটি ইতিহাসের অংশ। কেউ কেউ আপনার স্বেচ্ছায় আহ, আপনার নজরবন্দি থেকেছেন, আটক হয়েছেন। যেমন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মজুমদার সাহেবের কথা নিশ্চয়ই মনে আছে। তিনি পদস্থ আহ, বাঙালি সামরিক কর্মকর্তা ছিলেন ৭১-এ মুক্তিযুদ্ধের প্রাককালে। কিন্তু তিনি আটক হয়ে গিয়েছিলেন বা নজরবন্দি হয়ে গিয়েছিলেন। ফলে তাকে আমরা কোনো অ্যাক্টিভিজমে দেখি না বা দেখিনি। তো এই ধরনের যে পরিস্থিতি, পরিবেশ এবং আহ, তার প্রতিক্রিয়ায় ভূমিকা পালন করা, সেই রকম পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত হয়তো দৃশ্যমান নয়। সেই কারণেই আপনার সেই তাগিদ বোধ করছেন না কেউ আপনার ভূমিকা পালন করবার। আর কালার রেভলিউশনের যে বৈশিষ্ট্য, যেটা সকল সেগমেন্ট অফ পপুলেশনকে তারা যুক্ত করতে সক্ষম হয়েছেন, এবং আপনার এখানে কোঅর্ডিনেশনটা খুবই ইফেক্টিভ রোল প্লে করেছে জাতীয় আন্তর্জাতিকভাবে, এবং তার ফলে আপনার সাবেক সেনাপ্রধান বৃন্দ থেকে শুরু করে অনেকেই চ্যাপ্টার এলাকায় বসে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, স্লোগান দিয়েছেন, যেটা আনপ্রেসিডেন্টেড। এবং এর ফলে আপনার কালার রেভলিউশন গতি পেয়েছে এবং আলটিমেটলি আলোর মুখ দেখেছে। ধন্যবাদ। এরপরেও তো দিল্লি দখলের জন্য মিছিল হয়েছে। কত দ্রুত দিল্লি শুধু দখল দিল্লি করা না, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকেও এক হাত দেখে নেওয়ার পারঙ্গমতা তারা ব্যক্ত করেছে, সেটি আছে। মানে আপনি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে যদি আদার ওয়ে রাউন্ড বিবেচনা করেন, তাহলে দেখবেন যে তাদের স্পিরিটটা কোনোভাবেই আন্ডারমাইন্ড করার বা আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। আপনি এই যে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তরাও কথা বলতে চান না, বিশেষ করে এই অ্যাক্সিডেন্টের পরে বিমান বাহিনীর সাবেক কেউ কথা বলবেন, এই আশায় কিন্তু আমরা অনেক খুঁজেছি, আমরা বের করতে পারিনি। শুধু তারা না, মুক্তিযোদ্ধারা বয়স হয়ে গেছে তাদের, আর কতদিন বাঁচবেন? দু একজন ছাড়া কেউ কিন্তু সাহস করে কথা বলেন না। কথা বলেন না, এই কথা বলেন এই বয়সে যে মারধর একটু সহ্য করতে পারবেন না, এই অপমানটা সহ্য করতে পারবেন না, কথা বলেন না। আপনার কি মনে হয় স্কুলের যে ঘটনা, এত অবিশ্বাস সরকারের প্রতি, লাশ লুকানোর অবিশ্বাস বা পরিস্থিতি সামাল দিতে না পারার বিষয়টা, অনাস্থা, উপদেষ্টাদের আটকে রাখা সেখানে ভেতরে, শুধু উপদেষ্টা না, প্রেস সচিবের প্রতি এত অনাস্থা, প্রেস সচিবেরও কিন্তু পদত্যাগ দাবি করা হয়েছিল। আপনি কি মনে হয় কি সামাল দেওয়া গেছে এটা? দেখুন, অন্তত এই ফেজটা
তারা সাফল্যের সঙ্গে সামাল দিতে সক্ষম হয়েছেন। এখন খেয়াল করে দেখেন আমাদের সম্মানীয় আপনার নবগঠিত রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাক্রমে হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম এবং মাননীয় উপদেষ্টা সজীব ভুঁইয়া, তারা কিন্তু ধমক দিয়েছেন, চোখ রাঙিয়েছেন আমাদের এই যে টার্গেট অডিয়েন্স মাইলস্টোনের শিক্ষার্থীবৃন্দকে, যে তারা যদি তাদের অ্যাক্টিভিজম বন্ধ না করেন তাহলে খবর আছে। খোলামেলাই বলেছেন, তারা কিন্তু লুকোচুরির আশ্রয় নেননি। ধন্যবাদ। 1 বছর আগে তারাই কিন্তু এই কাজটা করেছেন। তারাই আন্দোলনের পাইওনিয়ার ছিলেন। তারাই এখন আন্দোলনকে ভয় পান। গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা পারিবারিক ছবি ভাইরাল হয়ে গেল। সার্জিস আলম তার স্ত্রীকে নিয়ে কুমিল্লার একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন। সেটা নিয়ে যে মানুষের ভিড়, এই যে এতগুলা স্টুডেন্ট, টিচার মারা গেলেন, রাষ্ট্র কোন একটা ফিউনারালে যায়নি কিন্তু। আপনার চোখে পড়েছে বিষয়টা? ডেফিনেটলি তারা নতুন ধারা তৈরি করছেন এবং ভাবছেন যে এই ধারা যেটা আমরা তৈরি করছি সেটাই প্রিভেল করবে বাংলাদেশে। নতুন বাংলাদেশ তৈরি করার চিন্তা করছেন। রিসেট বাটন তো আগেই হাত দেয়া হয়ে গেছে। সুতরাং পুরনো ট্র্যাডিশন, পুরনো নর্ম, পুরনো চিন্তা ভাবনা সবকিছুই ছেড়ে ফেলে দিতে হবে। সম্ভ্রম, তারপর আপনার ভব্যতা, সভ্যতা নতুন মোড়কে, নতুন ধারায় উপস্থাপিত হতে হবে। এই যে ওল্ড ট্র্যাডিশন উপড়ে ফেলতে হবে। এরপর যে রাজনৈতিক দলগুলাকে ডেকে নেওয়া হলো, প্রথম দিনই যারা গেলেন 4টা দল, প্রধান বিচারপতি সহ সবাই খুব হাসি খুশি ছিলেন। এবং সেখানে আলী রিয়াজকে নেওয়া হলো। সেখানে আদিল রহমান শুভ্র ছিলেন, আলী রিয়াজকে নেওয়া হলো এবং তাদেরকে যতটা আমরা শুনেছি এক ধরনের ধমক দেওয়া হয়েছে জুলাই ঘোষণার ব্যাপারে একমত হওয়ার জন্য। এই ঘটনার পরে আইন উপদেষ্টা ব্রিফিং করেছেন, বিএনপি কিন্তু কোনো ব্রিফিং করে নাই। বিএনপি কালকে মিটিং করে তারা ইলেকশনের কথা বলেছে। জুলাই ঘোষণার কি অবস্থা আপনার মতে? দেখুন, এটি তারা করে ছাড়বেন। তা না হলে তাদের পিঠের চামড়া থাকবে না। ইদার অর ওই জায়গাটায় এসে আমরা পৌঁছে গেছি। হয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটি ইমার্জেন্সি সরকার গঠনের পথ প্রশস্ত হবে, অথবা আপনার বর্তমান ইউনূস শাহী যে হুকুমত সেটি আরো মজবুত ভাবে, দৃঢ়মূল ভাবে সিন্ধাবাদের দত্তের মতো বাংলাদেশের ঘাড়ে দৃঢ়মূল হবে। এরকম একটি জায়গায় আমরা প্রায় উপনীত হয়ে গেছি। আপনি মনে করেন জুলাই নির্বাচন ঘোষণা নির্বাচন স্বাক্ষর করে ফেললেন, জি জুলাই ঘোষণা সবাই স্বাক্ষর করে ফেললেন, জি এটা তো পার্লামেন্ট থেকে পাস হতে হবে। দেখুন, তারা তো পার্লামেন্টেই বিশ্বাসী না। কেউ কেউ ভাবেন যে এই লুই কান একজন ইহুদি ধর্মাবলম্বী মানুষ, তিনি আপনার এই ভবনের নকশা এঁকেছেন, সুতরাং এই তৌহিদি জনতার দেশে এটি থাকবে কেন? শুধু ভবনই নয়, পুরো পদ্ধতি পরিবর্তন করে এখানে মজলিসে সুরা বা এই জাতীয় কোনো কাঠামো হাজির করা যায় কিনা, চেয়ার টেবিল সরিয়ে দিয়ে আপনার পারস্যে তৈরি
গালিচা বিছিয়ে সেখানে বসে তো দেন দরবার করা যেতে পারে। আপনার কি কি তৈরি করা আছে? ব্যাগ, জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ, এগুলো কি তৈরি করা আছে আপনার? জি না, আমি করিনি, ইচ্ছা করেই করি, কাম তাহলে ঘটে। আপনাকে যখন নিতে আসবে তারা, সময় দিবে? আপনার বিষয়টা হচ্ছে যে হয়তো যতদিন বেঁচে থাকবার কথা তার আগেই হয়তো এই ধরাধাম ত্যাগ করতে হবে। এখন আমি স্রষ্টায় বিশ্বাসী মানুষ। আপনার স্রষ্টা যতদিন পর্যন্ত চাইবেন আমি সচল থাকব, যখন চাইবেন না তখন আমাকে বিদায় নিতে হবে। এখন মিডিয়াম বা মাধ্যম হিসেবে হয়তো আদিলুর রহমান খানরা ভূমিকা পালন করবেন, অথবা তাদের আদেশে যারা শ্রীঘরে নিতে আসবেন তারা তা তামিল করবেন, এই আর। না, সামরিক বাহিনীর সদস্য হিসেবে আপনি কোনো প্রিভিলেজ পাচ্ছেন? দেখুন, আপনার সশস্ত্র বাহিনীর সঙ্গে আমার একটা সংযোগ আছে। আমি তাদের অক্সিলারি ফোর্সের একজন সদস্য। এখন বাংলাদেশে কেউ তো নিরাপদ না। আপনি পিপল ইন ইউনিফর্মদের একজন হন অথবা না, কারণ পুরো রাষ্ট্র এমন ভাবে পরিচালিত হচ্ছে যা কোনো নর্মের ধার ধারে না। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, মাইলস্টোন স্কুলের এই পরিবারগুলোর জন্য আমাদের সিভিল সোসাইটির মাঝে আপনি শুধু কথাবার্তা বলেন, কি কি আহ্বান আপনাদের আপনার কাছে পেতে পারি এই পরিবারগুলোর জন্য? এবং এই যে কেস স্টাডি হিসেবে যদি বিষয়টাকে নেন, তাহলে রাষ্ট্রটা কতটা মিসম্যানেজড অবস্থায় আছে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মাইলস্টোন ট্র্যাজেডি। ধন্যবাদ। ভালো থাকবেন জনাব কলিমুল্লাহ। আমরা আবার কথা বলবো। ধন্যবাদ।